ওয়েলকাম টু ডুওলিঙ্গো বাংলা। আমাদের কাছে ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল নিয়ে ভিডিও আছে। তোমাদের প্র্যাকটিসের জন্য এই চ্যানেলে 500টিরও বেশি এমসিকিউ রয়েছে। আমরা সব চ্যাপ্টারগুলো পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করেছি। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষার ব্যাখ্যা এবং নোটস রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখবো ইন্ডিয়ান জিওগ্রাফিতে মিসলিনিয়াস ইন্ডাস্ট্রিজ। যদি মিসলিনিয়াস ইন্ডাস্ট্রিজ কথা বলা হয়, এখানে মেনলি আমরা তিন ধরনের ইন্ডাস্ট্রিজ পড়বো। একটা হচ্ছে তোমার পেপার ইন্ডাস্ট্রি, দ্বিতীয় হচ্ছে তোমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তৃতীয় হচ্ছে তোমার কটেজ ইন্ডাস্ট্রি। কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে স্মল ফ্যামিলি বিজনেস ইন্ডাস্ট্রিজ। আর এই চ্যাপ্টারে আমরা মেনলি পড়বো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, কি করে ইন্ডিয়া এত বেশি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করেছে। আর এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে কারাপশন গুলো হয়, যেগুলো বাজে মেডিসিন বিক্রি করা হয়, এগুলো থামানোর জন্য 2017 এই পলিসি আনা হয়েছিল। ওটাতে কি কি চেঞ্জেস হয়েছে। তো যদি তোমাদের মধ্যে কেউ হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো, তাহলে নিচে আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি হিন্দি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতে সেম ভিডিও দেখতে পারো। তো স্টার্ট করবো আজকের চ্যাপ্টার। তো সবচেয়ে প্রথমে আমরা পড়বো পেপার ইন্ডাস্ট্রি নিয়ে। পেপার ইন্ডাস্ট্রির যদি কথা বলা হয়, তোমরা নামটা দিয়ে বুঝতে পারছো পেপার প্রোডাকশন দিয়ে, পেপার বানানো নিয়ে আছে ইন্ডাস্ট্রিটা। পেপার ইন্ডাস্ট্রিতে এটা বলা হয় যে জায়গা যত পেপারের বেশি ডিমান্ড, ওখানে লোকরা অত বেশি ইন্টেলেকচুয়াল, তখনকার ইন্টেলেকচুয়াল পাওয়ার অত বেশি। এটা তোমরা বোঝো যে কেন বলা হয়। কারণ ধরো কোনো জায়গায় যদি পেপারের ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড কেন বাড়ে? কারণ ওখানে ইউজ হয়। আর পেপার ইউজ কিসের জন্য করা যেতে পারে? লেখার জন্য ইউজ করা যেতে পারে, বইয়ের জন্য ইউজ করা যেতে পারে, নিউজ পেপারের জন্য ইউজ করা যেতে পারে। তো এই সবগুলো যখন বেড়ে যায়, তার মানে ওখানকার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে ওইটা বেড়ে যাচ্ছে। এটা বলা হয় যে কনসাম্পশন অফ পাওয়ার, কনসাম্পশন অফ পেপার যে দেশে বেড়ে যায়, ওই দেশে ইন্টেলেকচুয়াল যে পাওয়ার আছে ওটা বেড়ে যায়। যদি ইন্ডিয়াতে দেখা হয়, প্রথম পেপার মিল যেটা ইন্ডিয়াতে ছিল, ওটা ছিল তোমার শ্রীরামপুরে, ওয়েস্ট বেঙ্গল। তো প্রথম যে পেপার মিলটা ইন্ডিয়াতে বানানো হয়েছিল, এটা কোথায় বানানো হয়েছিল? তো বানানো হয়েছিল তোমার শ্রীরামপুরে, কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। আর কোন বছর বানানো হয়েছিল? তাহলে বানানো হয়েছিল 1832 তে বানানো হয়েছিল ইন্ডিয়াতে প্রথম পেপার মিল। এবার যদি পেপার মিলের কথা বলা হয়, পেপার মিল তো আমরা বললাম কিন্তু পেপার প্রোডাকশনের জন্য ইউজ করা যায়। কিন্তু পেপার মিল যে আছে ওটা তিন ধরনের হয়, মেনলি 3 টাইপস অফ পেপার মিল। এটা কোন জিনিস থেকে তার পেপার প্রডিউস করে তার উপরেই এই তিনটে ডিফারেন্স আছে। প্রথম হচ্ছে মিলস ইউজিং ব্যাম্বু অ্যান্ড উড। এই পেপার মিল গুলো যে আছে, এগুলো তোমার হাজার হাজার বছর আগেও যেমন ভাবে পেপার ইউজ করা হতো, ওই সেম ভাবে তোমার পেপার বানানোর যে প্রসেস আছে ওটাকে ফলো করা। যখন প্রথম পেপার বানানো হয়েছিল, তখনও তোমার ব্যাম্বু আর উড দিয়ে বানানো হতো, আর এখনো তোমার এই প্রসেসই ফলো করা হয় টু মেক নিউ পেপার। এই জন্যই একটা ফেমাস কথা আছে যে আমরা সেভ ফরেস্ট বলে যে পেপারে লিখি, ওই পেপারে লেখার জন্যই তোমার এই ফরেস্ট কেটে দেওয়া হয়। এটা তোমার ওইটাই বোঝাচ্ছে যে ফরেস্টের যে বোর্ড আছে ওগুলো কেটে তোমার এই পেপার বানানো হয়, আর ওই পেপারেই আমরা লিখি সেভ ফরেস্ট। তাহলে প্রথম ধরনের কোনটা হলো? মিলস ইউজিং ব্যাম্বু অ্যান্ড উড ফর মেকিং পেপার। দ্বিতীয় ধরনের যদি দেখা হয়, তাহলে দ্বিতীয় ধরনের পেপার মিল হচ্ছে যে পেপার মিল গুলো ইউজ করে তোমার, যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় ধরনের দেখবো মিলস ইউজিং এগ্রিকালচার রেসিডিউ। এগ্রিকালচার থেকে ধরো যেগুলো ফুড বার করা হলো, ক্রপ বার করা হলো, আর ইউজফুল মেটেরিয়ালস আমরা নিলাম, তারপরে তোমার রেসিডিউ বেঁচে যায়। ওই রেসিডিউ থেকে যে মিলসফুল পেপার বানায় ওগুলোকেই বলা হয় মিলস ইউজিং এগ্রিকালচার রেসিডিউ। তৃতীয় ধরনের যদি দেখা হয়, মিলস ইউজিং রিসাইকেল পেপার। বা লেখা গেছে মিলস ইউজিং রিসাইকেল পেপার। তো রিসাইকেল পেপার তোমরা জানো, আমরা যখন ঘরে থাকি তখন অনেক লোক আসে পেপার কিনতে, তারা কিলোর হিসাবে পেপার কেনে আর তার বদলে আমাদের টাকা দিয়ে দেয়। এই পেপার গুলো ওরা যখন কেনে, তখন এই পেপার গুলো আবার গিয়ে বিক্রি করে তোমার এই পেপার ইন্ডাস্ট্রি গুলোকে। আর এই পেপার ইন্ডাস্ট্রি গুলো যে রিসাইকেল পেপার থাকে, তার থেকে ওরা নতুন পেপার বানিয়ে দেয়। অনেক কপি গুলো আছে যেগুলো, ওই কপির পিছনে যদি তোমরা দেখো তাহলে দেখবে একটা গ্রিন রঙের সাইন দেওয়া আছে, আর তার নিচে লেখা থাকে রিসাইকেল পেপার। মানে ওই খাতায় যে পেপার বানানো হয়েছে ওইটা বানানো হয়েছে থ্রু রিসাইকেল পেপার। এবার যদি আমরা ইন্ডিয়ার কথা দেখি, ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে তার মধ্যে সবচেয়ে বেশি পেপার প্রোডাকশন হয় তোমার ওয়েস্ট বেঙ্গলে। যতগুলো স্টেট আছে তার মধ্যে সবচেয়ে বেশি পেপার প্রোডাকশন কোন স্টেটে হয়? তাহলে হয় তোমার ওয়েস্ট বেঙ্গলে। আর যে পেপার ইন্ডাস্ট্রি আছে এটা এমপ্লয়মেন্ট দেয় 5 লাখ লোককে। তো ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, এই যে পেপার ইন্ডাস্ট্রি আছে এটা 5 লাখ লোক অব্দি তোমার এমপ্লয়মেন্ট দেয়। এই প্রবলেমস গুলো দেখে নিই পেপার ইন্ডাস্ট্রি কি কি প্রবলেমস থাকে। প্রথম হচ্ছে তোমার র মেটেরিয়াল। এবার র মেটেরিয়াল তোমরা যেমন দেখতে পেরেছো যে উড, ব্যাম্বু, তারপর রিসাইকেল পেপার, এগুলো জোগাড় করা তোমার খুব কঠিন। মানে তোমার কোনো মেজারমেন্ট নেই, একদিন ধর 10 কিলো পেপার পাওয়া গেল, দ্বিতীয় দিন হয়তো কেউ নিজের পেপার বিক্রি করলো না, তখন এই রিসাইকেল পেপারে পাওয়া খুব কঠিন হয়ে যায়। এগ্রিকালচার রেসিডিউ যদি দেখা হয়, যে সময়তে ক্রপগুলো গ্রো করে না বা ক্রপগুলো খালি কাল্টিভেশন করা হয়, কাটা হয় না, তাহলে এগ্রিকালচার রেসিডিউ পাওয়া খুব বেশি প্রবলেম। আর বুডস এর যদি কথা, বুড আর ব্যাম্বুটি তোমরা জানো গ্রো করতে কত টাইম লাগে। আর যদি বুডস এর কথা বলা হয়, সব ধরনের বুড কাটার জন্য তৈরি হয় না, আর তোমার পেপার প্রোডাকশনের জন্য পারফেক্ট হয় না। তো র মেটেরিয়ালস এর অনেক বেশি প্রবলেম হয়ে থাকে। তারপরে আছে এনভায়রনমেন্টাল লস। এই এনভায়রনমেন্টাল লস যেটা আছে ওটা তোমার মেনলি কনসার্ন করে প্রথম ধরনের যে পেপার মিলগুলো নিয়ে আমরা বললাম, যেখানে তোমার ব্যাম্বু আর উড ইউজ করা হয়। তো তোমরা জানো যে গভর্নমেন্ট অনেক রেস্ট্রিকশন বানিয়ে দিয়েছে অন কাটিং অফ উড। তো এই এনভায়রনমেন্টাল লস অনেক কিছু তাদেরকে সহ্য করতে হয়। তারপরে আছে তোমার হেভি ইনভেস্টমেন্ট। মানে যদি তুমি একটা পেপার ইন্ডাস্ট্রিতে একটা পেপার ফ্যাক্টরি খুলতে যাও, তাহলে তোমার অনেক হাই ইনভেস্টমেন্ট লাগবে, কারণ অনেক টাকা খরচা হয়। তাই জন্য এখানে লেখা হচ্ছে হেভি ইনভেস্টমেন্ট। তারপরে লেখা আছে টাফ কম্পিটিশন। দেখো যতগুলো পেপার ইন্ডাস্ট্রি আছে তারা নর্মালি সেম প্রোডাক্ট বানায়। ধরো একটা রেক্টাঙ্গেল শেপে হোয়াইট পেপার বানালো, একটা রেক্টাঙ্গেল শেপে পেপার বানালো যেটাতে লাইন বানানো আছে, সবার প্রোডাক্ট প্রায় সেম হয়। নিয়ে তো হতে পারে না আমি একটা নতুন ফ্যাক্টরি খুললাম আর ওখানে আমি বানালাম তোমার একটা স্টার শেপে পেপার যেটাতে তোমার ট্রায়াঙ্গেল বানানো থাকবে, এমনি পসিবল হয় না। তো যেহেতু তোমার সব প্রোডাক্টই সেম থাকে, তাই জন্য তোমার কম্পিটিশন খুবই টাফ থাকে, আর পেপার ইন্ডাস্ট্রিতে তোমার উঠে আসা খুবই অসুবিধা। তারপর পঞ্চম পড়বো ডাইভার্সিটি। ইন্ডিয়াতে এত বেশি ডাইভার্সিটি আছে, অন্য অন্য জায়গায় অন্য পেপার ইউজ করা হয়, অন্য ল্যাঙ্গুয়েজের পেপার ইউজ করে, তাই জন্য এখানে আরেকটা প্রবলেম হয়ে যায় তোমার ডাইভার্সিটি।
তারপরে আমরা পড়বো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা হলে ইন্ডিয়া আগে অত বেশি ফার্মেসিতে এগিয়ে ছিল না। তুই যত বছর যাচ্ছে অত ইন্ডিয়া ফার্মেসির দিকে এগিয়ে যাচ্ছে, আর ইন্ডিয়া ইজ আ ম্যানুফ্যাকচারিং হাব অফ ফার্মাসিউটিক্যাল ড্রাগ। আর এখন যদি র্যাঙ্ক দেখা হয়, ইন্ডিয়া ইজ ইন দ্য সেকেন্ড র্যাঙ্ক। তো ইন্ডিয়াকে যে বলা হয় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াকে ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড কেন বলা হয় এটা আগে বুঝি। যত মেডিসিন ইন্ডাস্ট্রি আছে প্রথমে পুরোভাবে ক্যাপচার করে নিয়েছিল তোমার যত ডেভেলপ নেশন আছে তারাই ক্যাপচার করে নিয়েছিল। তো পরের দিকে এটা দেখা যায় যে ইন্ডিয়া আস্তে আস্তে ওইটাতে এগোতে থাকে। আর ইন্ডিয়া যে ওষুধগুলো বিক্রি করে ওগুলো অনেক বেশি কম দামে আর প্রায় একই এফেক্টিভ। ধরো তোমার আমেরিকা আর ইন্ডিয়া, এটা শুধুমাত্র একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কোনো রিয়েল জিনিস নয়। আমেরিকা আর ইন্ডিয়া দুজনেই তোমার মাথা ব্যথার জন্য ওষুধ বানালো। আমেরিকা যে ওষুধটা বিক্রি করলো ওইটা ধরো 10 টাকা পার ট্যাবলেট, আর ইন্ডিয়া যে এটা ওষুধ বানালো ওটা ধরো তোমার 2 টাকা পার ট্যাবলেট। আর দুটো ট্যাবলেটই তোমার মাথা ব্যথার উপরে সেম কাজ করে। তুমি কোন ট্যাবলেটটা বেশি ইউজ করা পছন্দ করবে? অবভিয়াসলি সবাই 2 টাকা ট্যাবলেট যেটা আছে ওইটা ইউজ করা বেশি পছন্দ করবে। তো এর জন্য যে ডেভেলপিং কান্ট্রিজগুলো আছে, যে গরিব কান্ট্রিজগুলো আছে, ওদের কাছে তো অপশনই ছিল না যে ওরা দামি ওষুধ কিনবে, তাই জন্য ওরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ড হলো। আর যদি ডেভেলপ কান্ট্রিজগুলো দেখা হয়, ওদের মধ্যে কোনো লোক চাইতো না যে ওরা একই জিনিসের জন্য বেশি দাম দিই, তাই জন্য যত ডেভেলপ নেশন আছে ওগুলো তোমার মেডিসিনের খুব দরকার হলো ইন্ডিয়া থেকে। তাই জন্য ইন্ডিয়া তোমার সেকেন্ড র্যাঙ্কে উঠে গেল ইন দ্য প্রোডাকশন অফ মেডিসিনস বাই ভলিউম। ইন্ডিয়াতে এত বেশি মেডিসিন প্রোডাকশন স্টার্ট হয়ে গেল যে পুরো ওয়ার্ল্ডে ডিমান্ড হয়ে গেল মেডিসিন ফ্রম ইন্ডিয়া। আর তাই জন্য ইন্ডিয়াকে বলা হয় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড। এটাতে যেহেতু এত বেশি তোমার ডিমান্ড বেড়ে গেল, তাই জন্য তুমি বুঝতে পারো সাপ্লাইও বাড়াতে হবে। আর তোমার ডিমান্ড যখন বেড়ে গেছে তখন প্রোডাক্টের দামও বেড়ে যায়, আর তাই জন্য এটা অনেক প্রফিট আর্ন করতে লাগে এই ইন্ডাস্ট্রিতে। এটা হয়ে গেল ওয়ান অফ দ্য মোস্ট প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়ালো তোমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। বা যখন ওয়ান অফ দ্য মোস্ট প্রফিট মেকিং ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়ালো, সবাই এখন ট্রাই করছে ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানি খুলে নেওয়া। তাই জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যে আছে ওগুলোতে অনেক বেশি তোমার কারাপশনও স্টার্ট হয়ে গেল। যেমন দেখবে এখন বেশিরভাগ ওষুধ, সব ওষুধেই লেখা আছে তোমার আয়ুর্বেদা, সব ওষুধেই লেখা আছে তোমার অ্যালোভেরা পাওয়া যায়। এই কারাপশন গুলো কন্ট্রোল করার জন্য তোমার 2017 পলিসি বানানো হলো, যেটাতে তোমার এগুলোর উপরে কন্ট্রোল করা গেল। আর তোমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যত কম হতে পারে অত কম যেন কারাপশন করা হয়। 2017 কি পলিসি বানানো হয়েছিল এটা আমরা পরের দিকে চ্যাপ্টারে পড়বো। এখন এটাতে যদি ফেরত আসি, আর একটা মেজর কারণ ইন্ডিয়ার এত এগিয়ে যাওয়ার হচ্ছে কারণ এটাতে তোমার এফডিএ কমপ্লায়েন্ট ফার্মা প্ল্যান্টস। তো ইন্ডিয়াতে যত বড় বড় ফার্মা প্ল্যান্টস আছে ওগুলো এফডিএ কমপ্লায়েন্ট। এফডিএ যদি ফুল ফর্ম দেখা হয় তাহলে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা একটা তোমার ইউএসএ কোম্পানি, আর এটা তোমার যত ড্রাগস আছে যত ওষুধ আছে ওগুলো দেখে কত সেফ আর ওগুলো কত বেশি তোমার এফেক্টিভ, ওটার উপরে এরা নিজেদের সাপোর্ট করে আর নিজের অ্যাপ্রুভাল দেয়। তো সবচেয়ে বেশি যে আছে ওটা তোমার ইউএসএ তে আছে এফডিএ কমপ্লায়েন্ট ফার্মা প্ল্যান্টস, আর সেকেন্ডে যদি দেখা যায় তাহলে ইন্ডিয়াতে আছে এফডিএ কমপ্লায়েন্ট ফার্মা প্ল্যান্টস। এফডিএ তোমরা অনেকটা এটা দিয়ে বুঝতে পারো অনেকটা তোমার আইএসআই মার্কের মতো। যদি আমরা কোনো জিনিসে দেখতে পারি যে ওই জিনিসটা আইএসআই মার্ক আছে, তাহলে আমরা বুঝতে পারি যে ওই জিনিসটা ভালো কোয়ালিটি আর ওই জিনিসটা অনেকদিন টিকবে। এমনি অনেকটা তোমার এফডিএ কমপ্লায়েন্ট এফডিএ মার্ক যদি পায় কোনো ওষুধ বা কোনো ওষুধের কোম্পানি, তাহলে ওই ওষুধের ডিমান্ড পুরো পৃথিবীতে বেড়ে যায়। এবার আমরা দেখবো ইন্ডিয়াতে কিছু মেজর ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ। ইন্ডিয়ান ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তারপরে আছে হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, 3 নম্বরে দেখি দ্য বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড দ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই তিনটে যে কোম্পানি আছে এই তিনটেই কোম্পানি হচ্ছে খুব বড় জায়ান্ট ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আর যত ইন্ডিয়াতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে তাদের মধ্যে এদের অনেক বেশি কন্ট্রোল আছে, আর এদের উপরে মার্কেটিং বা প্রোডাকশনে অনেক ভালো থাকে। যেটা আমি তোমাদের বলছিলাম যে 2017 পলিসি যেটা তোমার কন্ট্রোল করেছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল মার্কেটকে। তো এটা যদি নাম দেখা তাহলে এটা ড্রাফট ফার্মাসিউটিক্যাল পলিসি 2017। এটাতে কি কি কথা বলা হয়েছিল? প্রথম কথা বলা হয়েছিল প্রাইস কন্ট্রোল। প্রাইসের কোনো হিসাব থাকছিল না আর প্রাইসকে অনেক হাই করে দেওয়া হচ্ছিল। তাই জন্য গভর্নমেন্ট ইন্টারফেয়ার করেছিল আর বলেছিল প্রাইস তারা কন্ট্রোলে আনবে আর যে ওষুধের প্রাইস আছে ওইটা একটা রিজনেবল রেটে রাখবে। চেকিং দ্য কোয়ালিটি অফ ইন্ডিজিনিয়াস মেটেরিয়ালস, যেটা বললাম যে এখন সব ওষুধই তোমরা দেখতে পারবে আয়ুর্বেদা অ্যালোভেরা সবকিছুই আছে, জাড়িবুটি এগুলো নামে সব ওষুধ বিক্রি করা হচ্ছে। তো এরা এটাও দেখবে যে কোন ওষুধ কতটা সেফ আর লোকের নেওয়া উচিত ওই ওষুধগুলো। ইট উইল প্রমোট মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম। তো ইন্ডিয়াতে যত তোমার ওষুধ বিক্রি হয় ওগুলো তোমার প্রমোট করবে আর ওগুলো মার্কেটিং করবে যাতে ইন্ডিয়া ওষুধগুলো তোমার বেশি বিক্রি হয় আর বেশি ডিমান্ড হলে বেশি প্রোডাকশন হবে আর তাতে ইন্ডিয়ারই ভালো হবে। ইট উইল প্রমোট দ্য মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম। চতুর্থ যদি দেখা হয় এলিমিনেশন অফ দ্য থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং। থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং এখানে একটু ডিটেলসে বুঝি। ধরো কোনো ওষুধের দোকান আছে এ নামে, এই ওষুধের দোকান কোনো ওষুধ বিক্রি করলো, সেই ওষুধ খেয়ে ধরো তোমার কেউ শরীর খারাপ হয়ে গেল। যখন ও শরীর খারাপ হলো ওষুধ খেয়ে, তখন ও পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করলো আর পুলিশকে গিয়ে বললো যে আমার এই ওষুধ খাওয়ার পর শরীর খারাপ হয়ে গেছিল। তখন পুলিশ কি করলো, তোমার যে ইন্ডাস্ট্রি আছে বা কোম্পানি আছে ওটার কাছে গেল, বললো তোমার ওষুধ খেয়ে ওর শরীর খারাপ হয়ে যায়। তখন আগেকার দিনে কি হতো, ইন্ডাস্ট্রি বলতো এই ওষুধটা তো আমার না, এই ওষুধ বানিয়েছে বি, আমি শুধুমাত্র এটাকে বিক্রি করেছি আর এটা আমার ওষুধ না। এবার পুলিশ যখন বি এর কাছে যেত, বি বলতো আমি তো ওষুধ বানাইনি, আমি শুধু বিক্রি করেছি, ওষুধটা বানিয়েছে তোমার সি। এবার সি এর কাছে যখন পুলিশ যেত তখন একই জিনিস রিপিট হতো, ও বলতো আমি তো ওষুধ বানাইনি, আমি খালি বিক্রি করেছি, ওষুধ বানিয়েছে তোমার ডি। তো এই নিয়মে যখন এলিমিনেশন অফ থার্ড পার্টি করা হলো তখন এটা নিয়ম বানিয়ে দেওয়া হলো, এ যদি ওষুধটা বিক্রি করে তাহলে একে দেখতে হবে ওষুধটা সেফ কি নয়, আর যদি কার শরীর খারাপ হয় বা কিছু খারাপ হয় তাহলে ওই ভুলটা এর হবে। তো এই কেসে যদি পুলিশ যেত এর কাছে তাহলে এ বলতে পারবে না বিতে কিনেছি আর আমি কিছু জানি না, তাহলে একে তোমার রেসপন্সিবিলিটি নিতে হবে। আর যত থার্ড পার্টি আছে ওগুলো তোমার ক্রস হয়ে যাবে, আর যত রেসপন্সিবিলিটি আছে ওষুধে মেডিসিনে ওইটা তোমার একে নিতে হবে। তারপরে আসছে তোমার কটেজ ইন্ডাস্ট্রি।
কটেজ ইন্ডাস্ট্রি যদি কথা বলা হয়, কটেজ ইন্ডাস্ট্রি ওটা হয় যে ঘরের কটা লোক মিলে বা ফ্যামিলি মেম্বার্স মিলে ওরা মিলে কোনো একটা জিনিস বানায় আর ওটাকে বিক্রি করে। তো একটা খুবই ছোট মোটো আর ঘরের একটা ইন্ডাস্ট্রির মতন যেগুলো হয় ওগুলোই হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি। দ্য প্রোডাকশন অফ ফিনিশড গুডস বাই এ ফ্যামিলি আর স্মল গ্রুপ অফ পিপল। যেমন তোমরা দেখবে অনেক, সরি এটা চেঞ্জ হয়ে গেল, যেমন অনেক কেসে দেখবে তোমরা গ্রামের কজন মহিলা মিলে কাজ করেছে আর কোনো জিনিস বানিয়েছে। যেমন যদি মুভিটা দেখেছো তোমরা টয়লেট এক প্রেম কথা, ওটাতে দেখিয়েছে যে গ্রামে যত মহিলা আছে তারা সবাই মিলে স্যানিটারি প্যাডস বানাতো আর সেই স্যানিটারি প্যাডস বিক্রি করে তারা নিজেদের একটা ছোট ইন্ডাস্ট্রি বানিয়েছিল। তো অমনিও যে ইন্ডাস্ট্রিগুলো হয় ওগুলো হয় তোমার কটেজ ইন্ডাস্ট্রি। দ্য ফিনিশ গুডস আর আইদার সোল্ড বাই দ্য ফ্যামিলি মেম্বার্স অর বাই থার্ড পার্টি সেলসম্যান। তো এই ফিনিশ গুডস গুলো অনেকবার তোমার লোকরাই বিক্রি করে বা হয়তো দূরের কোনো জায়গায় যদি বিক্রি করতে যায় তাহলে ওদের কাছে সেলসম্যানও থাকে যাদের কাজ শুধুমাত্র জিনিসগুলো বাইরের দিকে গিয়ে বিক্রি করা। দ্য ইনভেস্টমেন্ট ইজ ভেরি লো। এই জিনিসগুলো যখন বানানো হয়, ধরো কোনো ফ্যামিলি বানালো আর কোনো গ্রামের লোকরা মিলে কোনো ইন্ডাস্ট্রি হলো, তখন ওরা সবাই নিজেদের থেকে কিছু কিছু ইনভেস্টমেন্ট করে ওয়ার্ডস দ্য কোম্পানি। তো ইনভেস্টমেন্ট যে হয় এই কোম্পানিতে ওইটা অনেক কম হয়। প্র্যাকটিস ইন অল পার্টস অফ ইন্ডিয়া। তো এই ইন্ডাস্ট্রিজ গুলো তোমরা বুঝতে পারছো যে কোনো ছোট মোটো ফ্যামিলি বা গ্রামের কটা লোক মিলে ইন্ডাস্ট্রি স্টার্ট করতে পারে আর এই ইনভেস্টমেন্টে তোমার বেশি কোনো টাকা লাগে না এই ইন্ডাস্ট্রিজ গুলোতে। তো ইন্ডিয়ার সব ভাগে তোমার এই ইন্ডাস্ট্রিজ গুলো স্টার্ট করা হয়েছে। যদি কিছু এক্সাম্পল দেখা হয় কটেজ ইন্ডাস্ট্রি, তাহলে আমরা দেখবো প্রথমে আসছে তোমার বিডি মেকিং। বিডি মেকিং যে ইন্ডাস্ট্রিটা আছে ওটা পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে আছে। আর বিডি মেকটা দেখবো যদি স্পোর্টস গুড, আমরা খেলাধুলা যে জিনিসপত্র বানানো হয় যেমন ধরো উইকেট বা ব্যাট বানানো হলো, এগুলো হচ্ছে তোমার স্পোর্টস গুড। তৃতীয় আসছে তোমার বাস্কেট মেকিং। এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস্কেট মেকিং। আমাদের ঘরে মারা যে জিনিসপত্র রাখতেন, ভেজিটেবলস রাখতেন বা শাকসবজি যেখানে রাখতেন, ওটাই হচ্ছে তোমার বাস্কেটে রাখা হতো আর ওটা ছিল বাস্কেট মেকিং। চতুর্থ আছে হ্যান্ডমেড শল। এই হ্যান্ডমেড শল যে আছে এটা তোমার খুবই একটা এক্সপেন্সিভ ইন্ডাস্ট্রি। মানে এখানকার যে লোকগুলো কাজ করে ওরা অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স হয় আর যে হ্যান্ডমেড শল গুলো বানানো হয় এগুলো তোমার অনেক এক্সপেন্সিভ হয়। তো এটা তোমার এক ধরনের কটেজ ইন্ডাস্ট্রি, কারণ এখানে ফ্যামিলি কয়েকজন মেম্বার মিলে এই শল গুলো বানায়। তো আজকে ভিডিওটা এতটাই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর দেখাবে পরের ভিডিওতে।